নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো এক আপনাদের জন্য ভালো কিছু খবর। ভালো কি খবর বলুন তো? আপনাদের ভালো রাখার খবর। কারণ পৃথিবীতে অনেক ভালো খবর আপনার জন্য হতে পারে। আপনার প্রমোশন আপনার জন্য ভালো খবর হতে পারে, আপনার নতুন জায়গায় ঘুরতে যাওয়া আপনার জন্য ভালো খবর হতে পারে, নতুন কিছু কেনাকাটা করবেন অর্থাৎ শপিং এর খবর, সেটাও আপনার জন্য ভালো খবর হতে পারে। সন্তানের পদোন্নতি ভীষণ ভালো খবর আপনার জন্য। কিন্তু সব ভালো খবরের মধ্যে থেকে সব থেকে ভালো খবর এটা, সেটা হচ্ছে আপনি ভালো থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি উন্নত একটা শরীরের অধিকারিণী হবেন, বা আপনার চেহারা সুন্দর থাকবে, আপনার স্কিন এবং আপনার হেয়ার ভালো থাকবে, সর্বতোভাবে আপনি একেবারে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এর থেকে ভালো খবর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ আমরাই বলি না যে স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তাই এই সম্পদ যখন আপনার বৃদ্ধি পাচ্ছে বা সুরক্ষিত রয়েছে, তখন এর থেকে বড় গুড নিউজ বা সুখবর আপনার জন্য আর কি হতে পারে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেক দিন আমরা ঠিক এই সুখবরটা আপনাদের দেওয়ার কিন্তু চেষ্টা করি। আজকেও ঠিক সেরকমই একজন অভিজ্ঞ চিকিৎসককে আমরা উপস্থিত করেছি। আসলে আমরা বলি না যে পাইলে দর্শনদারি ফের গুণ বিচারে। আবার আরো একটা বিষয় রয়েছে যে প্রথম যে মানুষটার কথা আপনি শুনছেন, তার কথাটা আপনার মনকে কতটা স্পর্শ করছে, আপনার বিশ্বাসকে কতটা স্পর্শ করছে, আপনার চিন্তা ভাবনাকে কতটা প্রশমিত করছে, এই সব কিছু কিন্তু একটা মানুষকে নির্ভর করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এনবিপির প্রত্যেকজন চিকিৎসক খুব সুন্দরভাবে আপনাদের সমস্যাগুলো আপনাদের বোঝান এবং তার সমাধানগুলোরও কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাপ্তি ঘটান। তো আজকেও যে মানুষটি উপস্থিত রয়েছেন বা যে চিকিৎসক উপস্থিত রয়েছেন, তিনি ভীষণ সুন্দরভাবে আপনাদের সাথে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন, জানি বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত এবং চাইছেন সমস্যা থেকে নিরাময় পেতে। কিভাবে নিরাময় পাবেন? অবশ্যই এনবিপির হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য রয়েছে, সেই নাম্বারে ফোন করুন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যথা। মনের ব্যথা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, তবে অস্থির ব্যথা নিয়ে আলোচনা করব। তবে জানেন তো, অস্থির ব্যথা বা যে কোনো শারীরিক সমস্যা যখন বারবারন্ত হয়, আপনার মনের ব্যথাও কিন্তু বেড়ে যায়। তাই সব ধরনের ব্যথার নিরাময় আজকের অনুষ্ঠান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং স্যারকে প্রথমে এই প্রশ্নটাই করব, স্যার অনেক চেম্বারে আপনাদের যেতে হয়, এনবিপির এত পেশেন্ট আপনাকে সামাল দিতে হয়, তো সেখানে ব্যথার সমস্যা তো বোধহয় দিন দিন বাড়ছে স্যার, এটা তো আমরা জোরের সাথে বলতে পারি। হ্যাঁ, আজকাল কিন্তু ব্যথার সমস্যা খুব বাড়ছে। শুধু এটা আমি বলবো না যে শীত পড়েছে বলে ব্যথার সমস্যা বাড়ছে। সারা বছর ধরেই ধরুন যে সংখ্যক পেশেন্ট আমাদের এখানে আসে, তার একটা বড় অংশ কিন্তু দেখা যায় যে বিভিন্ন জয়েন্ট সমস্যা নিয়ে আসছে। সেটা কারো ক্ষেত্রে হাঁটুর সমস্যা হয়, কারো ক্ষেত্রে কোমরের সমস্যা হয়, কারো ক্ষেত্রে ঘাড়ের সমস্যা হয়। কিন্তু এই যে ব্যথা ব্যাপারটা, এটা কিন্তু দেখা যাচ্ছে আজকাল খুব বেশি মাত্রায় কিন্তু হচ্ছে। এবং পার্টিকুলার কোনো এজ গ্রুপ নয় যে বৃদ্ধ বৃদ্ধাদেরই খালি এটা হচ্ছে, এমন না। বয়স্কদের শুধু নয়, ইয়াং জেনারেশন যারা ধরুন ইয়াং অ্যাডাল্টস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এই সমস্যাটা কিন্তু খুব প্রখরভাবে চলে আসছে বয়সের আগে। একদম। তাহলে এই সমস্যার যখন প্রখরতা এত বেশি, ঘরে ঘরে আমাদের প্রত্যেকটা পরিবারে, আমাদের সংসারের মধ্যে এই সমস্যাটা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কেন সমস্যাটা নিয়ে জানবো না, তার সমাধান নিয়ে শুনবো না? অবশ্যই স্যারের থেকে সবটাই শুনে নেওয়ার চেষ্টা করব, তবে তার পাশাপাশি কে আছেন তার কথাও শুনবো। নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি হাওড়া থেকে সন্দীপ দাস বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, বলছি আমার ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা আর মানে ব্যথাটা এমন ভাবে মানে কিছুক্ষণ থাকি খুব যন্ত্রণা করে। আচ্ছা, আপনার বয়স কত একটু স্যারকে জানান। হ্যাঁ, 29। মাত্র 29। 29। এবং আপনার কাজের ধরনটা কি একটু কাইন্ডলি বলুন। কাজ মানে আমার তো বসতে কাজ করতে বেশিরভাগ, পিছনে কাজ। মানে মানে চেয়ারে বসে, মানে হয়তো ল্যাপটপ বা খাতা কলমের কাজটা বেশি করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের কাজ। ল্যাপটপের কাজ। আচ্ছা, আরেকটা আমায় একটু বলুন, আপনি কি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা এইসবের মধ্যে থাকেন, না সেগুলো করেন না? না, সেগুলো করি না, আমি তো কাজেই ব্যস্ত থাকতে আসলে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা এই যে দেখুন, 29 বছর 29 ইয়ার্স একজন ইয়াং একজন অ্যাডাল্টের এই সমস্যাটা চলে এসছে ঘাড়ের। কেন? আগে আমরা শুনতাম যে বয়স্কদেরই খালি হয়, তার একটা বড় কারণ আমরা দেখতাম যে বয়স হচ্ছে, শরীরের ক্ষমতা কমে যাচ্ছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ঘাড়ে ব্যথা, এই সমস্যাগুলো। কিন্তু আজকাল কিন্তু এটাকে
এই ব্যথার সমস্যা বা জয়েন্ট পেইন যেটা বলছি সেটাকে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হিসাবে কিন্তু দেখা হচ্ছে। মানে আমাদের যে জীবনশৈলী, দৈনন্দিন জীবনে আমরা যেভাবে সব কাজকর্ম করছি, চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তার ওপরে কিন্তু বেস করে এই সমস্যাটা আসছে। কেমন? যে দেখুন, ইনি কি করছেন, ইনি রেগুলার চেয়ারে বসে কাজ করছেন, তার মানে ঘাড় সামনের দিকে ঝুঁকে কাজ করতে হচ্ছে। কারো হয়তো 8 ঘন্টা, কারো 10 ঘন্টা এরকমই করতে হয়। তো রেগুলার যখনই করতে থাকবে তখন আমাদের যে ঘাড়ের যে স্পাইন গুলো আছে তার যে একটা বক্রতা, মানে তার যে শেপটা, সেই শেপটা কিন্তু ঠিক উল্টো দিকে বেঁকতে থাকে। এটার বেঁকা দরকার ছিল পেছন দিকে, মানে আমরা যখন মুখ সোজা করে রাখি যেরকম থাকা দরকার, কিন্তু ঘাড় নামানোর সাথে সাথে দেখা যাচ্ছে এটা কিন্তু সামনের দিকে আমার এটা বেঁকে যাচ্ছে। যখনই এটা বেঁকে যাচ্ছে তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার ওই রুট দিয়ে, মানে ঘাড়ের ওদিক দিয়ে যে নার্ভ গুলো যাচ্ছে তার উপর কিন্তু চাপ পড়ছে। যখনই চাপ পড়ছে এটা কিন্তু আমি ব্যথার অনুভূতিটা পাবো। এবং দিনের পর দিন, মাসের পর মাস এটা করতে করতে বছর যখন অনেক পেরিয়ে যায়, সময় অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে আমার ঘাড়টা স্টিফ হয়ে যাচ্ছে, মানে আর পেছন দিকে আমি নর্মাল ভাবে রাখতে পারছি না, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। এক্সরে করলে এটা খুব ভালো বোঝা যায়। ঠিক আছে? যখন এই ব্যাপারটা হয় তখন কিন্তু এই পেইনটা আমাদের পার্মানেন্টলি হতে থাকে। এবং তার পাশাপাশি এই যে আজকালকার যেটা বললাম খাদ্য খাবারের ধরন, এই ব্যায়াম না করা, এর ফলে কি হচ্ছে, আমার ওখানে হাড়গুলো যেহেতু দুর্বল হচ্ছে, মাংসপেশি দুর্বল হচ্ছে, সেখানে কি হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে অল্প বয়সে কিন্তু আমাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস যেটা বলি, ঘাড়ের যে স্পন্ডেলোসিস হয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে। যেখানে অনেক সময় দেখা যায় জয়েন্ট স্পেসটা কমে গেছে, হাড়গুলো কাছাকাছি চলে এসছে, জয়েন্টটা মানে ফিউজ হয়ে যাচ্ছে, একটা হাড় আরেকটার সাথে লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ওখান দিয়ে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না, ক্ষয়ও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো চলে আসছে অল্প বয়সে, তার বিশেষ কারণ হচ্ছে লাইফস্টাইল। তো এইটা যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু আমাদের একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করতে হবে। তার পাশাপাশি এই প্রবলেমটাকে ফেলে রাখলে হবে না ঘরে, তাড়াতাড়ি ডাক্তারবাবুদের কাছে আসতে হবে। হেল্পলাইন নাম্বারে আপনারা আমাদের এখানে কল করে নিতে পারেন, এসে দেখাতে হবে। তাহলে তার তাড়াতাড়ি যত ট্রিটমেন্টটা শুরু হবে দেখবেন রেজাল্ট অত তাড়াতাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন। একদম, আমরা বলে থাকি স্টাইল এমনই হওয়া উচিত যেটা আপনি ক্যারিও করতে পারেন এবং যেটা আপনাকে ভালো লাগবে এবং আপনার কোনো অসুবিধা করবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল একেবারে কিন্তু এখন ঘেঁটে খাওয়া, এমন কিছু লাইফস্টাইলের আমরা সম্মুখীন নিজেরা নিজেদেরকে করছি যেটা আমাদের জন্য ক্ষতিকারক। আমার অস্থির সমস্যা তৈরি করছে, আমার রাতের ঘুম নষ্ট করছে, আমার পেটের সমস্যা তৈরি করছে। তাই এই স্টাইলকে একটু বদলাতে হবে। এনবিপি চিকিৎসকেরা সেই কথাই কিন্তু আপনাদের জন্য এই অনুষ্ঠানের মধ্যে থেকে বলার চেষ্টা করেন। কে আছেন একটু দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? সন্দীপ নন্দী বলছি। কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? আমি বলছিলাম বারাসাত। বারাসত থেকে বলছেন, বলুন কি সমস্যা, বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 54। আচ্ছা না, এটা মানে এই প্রবলেমটা মানে ছোটবেলা থেকে গা পা ফেটে যাওয়ার প্রবণতা রয়েছে শীতকালে। আচ্ছা আচ্ছা, এবার স্কিনটা ফেটে যায় তাই তো? পা যেন পায়ের মানে যেটা গোড়ালি তো ফাটে শীতের সময়, তারপরে আপনার পায়ের যে স্কিনটা স্কিন ফেটে যায়। তো এটা ছোটবেলা থেকে হয়, মানে এটা কি কোনো আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনাকে আমি বলেও দিচ্ছি ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে আপনি আমাদের প্রোগ্রাম শুনতে থাকুন, আমি আপনাকে বলছি। দেখুন, আমাদের শরীরে ফাটা তখনই শুরু হয় চামড়া যখন আমাদের কোনো ভিটামিনস মিনারেলস এর ঘাটতি হয় এবং তার পাশাপাশি জলের ঘাটতি হয়। এবং এই জলের ঘাটতি হয় বলেই কিন্তু শীতকালে দেখা যায় বেশি পা ফাটছে, স্কিন ফাটছে। তার কারণটা কি? শীতকালে কিন্তু ওয়েদারটা ড্রাই হয়ে থাকে। ড্রাই হওয়ার ফলে কি হয়, আমাদের যে শরীরের যে জলটা সেটা কিন্তু টেনে নেয়, আমাদের স্কিনটা সেই টাইমে ড্রাই হয়ে যায়। আরেকটা আমাদের কি টেন্ডেন্সি আছে যে শীতকালে আমরা জল কম খাই, কিন্তু সমান পরিমাণে কিন্তু আমার গরমকালের মতো শীতকালে জল খেতে হবে। কারণ শরীরের যে প্রয়োজন, যতটা জল প্রয়োজন সেটা যদি আমরা ইনটেক না করি, অটোমেটিক দেখা যাবে আমাদের স্কিন কিন্তু ড্রাই হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে খাদ্য খাবার, সেই খাদ্য খাবারের মধ্যে কিন্তু দেখতে হবে যে সব রকম পুষ্টি পাচ্ছে কিনা। বিশেষ করে ধরুন ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো আমাদের খাদ্য খাবারে পাচ্ছি কিনা। সেখানে কি করতে হবে, এগুলো মেনটেন করতে গেলে আমাদের ফলমূল বেশি খেতে হবে। কোন ফলগুলো খাবেন মাথায় রাখবেন, প্রত্যেকটা সিজন অনুযায়ী কিন্তু প্রকৃতি আমাদেরকে ফল এবং সবজি কিন্তু দান করেছে, সেইগুলোই খেতে হবে। যেটা কোল্ড স্টোরে রাখা, পরে মানে শীতকালে শীতকালে শুরু হয়েছে আবার গরমকালে পাওয়া যাচ্ছে, বা
গরমকালে কোল্ড স্টোরে ঢুকেছে, শীতকালে পাওয়া যাচ্ছে, সেগুলো থেকেও বেশি প্রয়োজন যেটা শীতকালে তৈরি হয়, চাষ হয়, সেই সবজি এবং সেই ফল। এবং আর ফলের ব্যাপারে আরেকটা বলবো, চেষ্টা করবেন যত আপনার কাছা মানে আপনার যেখানে বাসস্থান তার কাছাকাছি, মানে ধরুন আপনি পশ্চিমবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গের আশেপাশে বা ভারতবর্ষের মধ্যে যেসব ফল পাওয়া যায় সেগুলো খাবেন। আমরা অনেক সময় কি করি, অনেক দামি দামি ফল বাইরে যেগুলো পাওয়া যায়, যেখানে বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে ইন্ডিয়াতে, সেগুলোর দিকে আমাদের নজর বেশি সেগুলো থাকে, বেশ দাম আছে। খুব দামি। হুম। আমরা ভাবি ওটার হয়তো গুণাগুণ অনেক বেশি, একেবারেই নয়। প্রকৃতি প্রত্যেক দেশে তার ক্লাইমেট অনুযায়ী কিন্তু এটা এক একটা ফলের চাষ এক এক দেশে ভালো হয়। সেই লোকাল ফল যেটা বলছি, সেই লোকাল ফল লোকাল সবজি যত বেশি খাবেন তার পুষ্টিগত মানও বেশি থাকবে, কারণ সেখানে প্রিজারভেটিভ কম দেওয়া থাকবে, সেখানে কেমিক্যালস কম দেওয়া থাকবে, ঠিক আছে? কারণ ওটা দূর থেকে দূরে যত বেশি যায় তত প্রিজারভেটিভ বেশি দিতে হয় যাতে নষ্ট না হয় ফলগুলো। তো এইভাবে মেনটেন করবেন। তার পাশাপাশি আমাদের যেটা বললাম লাইফস্টাইল চেঞ্জেস, সেগুলো আনতে হবে। কিরকম? সঠিক টাইমে ঘুম, সঠিক টাইমে আপনার খাদ্য খাওয়া এবং স্ট্রেসটাকে কমানো। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, দেখতে হবে আমার শরীরে যে খাদ্য, ধরুন আপনি বললেন আমি সব খাচ্ছি সব ভালো করছি তবু হচ্ছে না, তাহলে ইন্টারনাল কোনো প্রবলেম আপনার রয়েছে যেটার জন্য আপনার ট্রিটমেন্ট দরকার। তাহলে কি করতে হবে, একবার এসে আমাদের ডাক্তারবাবুদের সাথে প্রথমে কনসাল্ট করুন, ওনাদের গাইডেন্স নিন। ওনারা যদি বলে হ্যাঁ ওষুধ আছে এর জন্য, ওষুধ খেতে হবে আপনার কন্ডিশন দেখে, যদি মনে করে তাহলে সেটা হবে। আর যদি বলে শুধু লাইফস্টাইল চেঞ্জেস করে হয়ে যাবে, তাহলে লাইফস্টাইল চেঞ্জেস করেও হবে। তবে একবার কনসালটেশন কিন্তু আপনার অবশ্যই নেওয়া দরকার আছে। একদম, কারণ স্বাস্থ্যের পাশাপাশি আপনারা জানেন তো এনবিপি কিন্তু আপনার স্কিন এবং আপনার হেয়ার নিয়েও আলাদা করে ভাবনা চিন্তা করছে। আর এই আলাদা ভাবনা চিন্তার একটা নতুন নাম লা এলিগেন্স। সবটাই কিন্তু আমাদের এনবিপির সঙ্গেই যুক্ত। এই নিয়েও বিস্তারিত জানতে হলে 9830235527 বা 37 নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতেই হচ্ছে। আর বন্ধু আছেন আমাদের সাথে, কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। বয়স কত ম্যাডাম? 28+। 28+। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বলুন। ছোট ছোট দাগ হয়েছে আমার গালের মধ্যে। আচ্ছা, ছোপ ছোপ দাগ ছোপ হচ্ছে। ছোপ দাগ হচ্ছে মানে কি, ওটা কি সাদা সাদা দাগ হচ্ছে না কালো কালো দাগ হচ্ছে? সাদা সাদা। সাদা সাদা। আচ্ছা, আপনার কি আর কোনো মানে সমস্যা আছে, মানে কোনো ওষুধ খেতে হয় কোনো রোগের না জন্য? না, আমার কোনো ওষুধ খেতে হয় না। আপনার খাদ্য খাবার ঠিক মতো ডাইজেশন হয়? হ্যাঁ পটি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, একদম রোজ পরিষ্কার হয়। আচ্ছা, এবার যে আপনার প্রবলেমটা আসছে, গালে সাদা সাদা ছোপ ছোপ হচ্ছে, এটা কতদিন ধরে হয়েছে? এই তো 4-5 দিন ধরে হয়েছে। 4-5 দিন ধরে এটা হয়েছে। ছিল না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার যদি অন্য কোনো রোগ না থাকে, কোনো ওষুধ না খাচ্ছেন, তাহলে একটা কাজ করুন, আপনি হেল্পলাইনে একটা আমাদের ফোন করুন। আপনার কাছাকাছি যে চেম্বার আছে সেই চেম্বারে এসে একবার দেখিয়ে নিন। দেখুন, দাগ অনেক রকম হয়। সাদা দাগ আপনি হয়তো একরকম করে ভাবছেন, আমরা অন্যভাবে ভাবছি। আসল কি কারণ বা কিসের দাগ হচ্ছে এটা, সেটা কিন্তু স্কিনের কোনো রকম প্রবলেম হলে চোখের সামনে দেখার একটা প্রয়োজন থাকে। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে একবার কল করে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো ফোন করার জন্য। তবে যে বললাম না, স্কিন ওরিয়েন্টেড যে কোনো ধরনের সমস্যায় আমাদের এনবিপি কিন্তু আপনাদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা আগাগোড়াই করতেও কিন্তু এখন একটু বেশি করে করছে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। আজকে আমরা ব্যথার বিষয় নিয়ে আলোচনা করব। ঘাড়ে ব্যথা দিয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু বন্ধুরাই ফোন করলেন, তাই আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে স্যার একটা কথা বলবো যে দেখুন, এক একজনের এক একটা চয়েস হয়। অনেকেই আমাদের ফোন করে বলে যে আমি ঠিক পেন কিলার খাওয়ার পক্ষপাতী নই, কেউ বলে অনেক রকমের ইনজেকশন বর্তমানে হয় সেগুলো নেওয়ার পক্ষপাতী নই, বা অপারেশন করার পক্ষপাতী নই। প্রথমে এই প্রশ্নটাই করবো স্যার, যে এগুলোর যারা পক্ষপাতী নয় তাদের জন্য এনবিপি কি কিছু ভেবেছে? অবশ্যই। দেখুন, প্রথম কথা বলবো, একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে এবং আস্তে আস্তে বেড়ে ওঠে, তার কিন্তু সৃষ্টিটা এমন ভাবেই হয় তার সবকিছু ঠিক থাকে, ঠিক আছে? এবার সে বেড়ে উঠছে, প্রথমে আমাদের বুঝতে হবে যে আমার যখন কিছু একটা ভালো ছিল সেটা নষ্ট হয়ে গেল কেন। সেই নষ্ট হয়ে গেল কারণ আমার কিছু অভ্যাসের কারণে। সেটা খাদ্য খাবার হতে পারে, সেটা আমার জীবন শৈলী হতে পারে, লাইফস্টাইল হতে পারে, সব মিলিয়ে কিন্তু ঘটনাটা ঘটে। তার মানে আমার যদি কোনো একটা সিমটম আসে, ধরুন ব্যথা হচ্ছে, তো ব্যথাটা কেন হচ্ছে এটা আমার জানতে হবে। আর সেখানে ধরুন আজকাল অনেকে, আপনি যেমনি বললেন যে অনেকে আছে যে আমি পেন কিলার খেতে চাইনি, কারণ তারা পেন কিলারের সাইড এফেক্টটা বুঝে গেছে। অনেকে চায় না যে আমি কোনো ওখানে ইনজেকশন দিই, যে ইনজেকশন দিয়ে
কারণ সেটা টেম্পোরারি একটা রিলিফ, কিছুদিন পর সেটা আবার ঘুরে আসে এবং কিছু কিছু সাইড এফেক্ট অনেক সময় নিয়ে আসে। একদম। অনেকে সার্জারিতে অ্যাভয়েড করতে চায় কারণ তাদের আশেপাশে অনেককে দেখেছে যারা সার্জারি করেও হয়তো ভালো ফল পায়নি। তো আমি ওই রিস্কের ব্যাপারগুলোতে না গিয়ে তাহলে আমি আয়ুর্বেদার কি হাত ধরলে সেই ব্যাপারটা ঠিক হতে পারে? অবশ্যই হতে পারে। আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু তেমন একটা ব্যবস্থা আছে যেটা উইদাউট সার্জারি, উইদাউট সাইড এফেক্টস এর ট্রিটমেন্ট হবে। আয়ুর্বেদিক একেবারে মেডিসিনের মাধ্যমে, তার পাশাপাশি আরেকটা ব্যবস্থা রয়েছে যেটাকে বলা হয় যে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপিটার গুণাগুণ হচ্ছে যে আয়ুর্বেদ বলছে যে কোনো রোগের সৃষ্টি হয় কারণ আমার শরীরে কিছু বর্জ্য পদার্থ জমে থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করতে থাকে। যে জায়গায় গিয়ে সেই বর্জ্য পদার্থটা জমে যাবে শরীরে, সেখানে একটা রোগের সৃষ্টি করবে। আর এই পঞ্চকর্মা থেরাপি কি করে, সেই বর্জ্য পদার্থটাকে শরীর থেকে একেবারে বের করে দেয়, শরীরটাকে শোধন করে, মানে পিউরিফাই করে। এই পদ্ধতিটা যখনই অ্যাপ্লাই করা হচ্ছে আপনার ভেতর থেকে পুরো ক্লিন হয়ে গেল, যেমন একটা গাড়ির সার্ভিসিং করা হয়, তখন কি হবে, আপনার যে ঔষধ যেটা দেওয়া হচ্ছে তার গুণাগুণ বেড়ে যাবে এবং শরীরের যে নিজস্ব একটা হিলিং মেকানিজম থাকে, শরীর কিন্তু নিজেই নিজেকে সুস্থ রাখতে পারে যদি আপনি সেই পরিবেশ দিতে পারেন তাকে, যেটা আয়ুর্বেদের দ্বারাই শুধু সম্ভব। যদি আপনি ওরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন, অটোমেটিক দেখবেন আস্তে আস্তে আপনার শরীর কিন্তু হিল হচ্ছে এবং একটা টাইমে দেখবেন যে প্রবলেমগুলো নিয়ে আপনি সাফার করছেন সেটা ঠিক হচ্ছে। লাইফ টাইম ধরে কিন্তু আপনার ওষুধ খেয়ে যেতে হচ্ছে না, আর যে মেডিসিনগুলো খাবেন আমাদের তার কিন্তু সাইড এফেক্ট থাকবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম থেকে দারুসোনা বলছিলাম। আচ্ছা ম্যাডাম, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই সবার কাছ থেকে। বয়স কত? আমার স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে, তো ব্রণটা কমছে না, তো ব্রণটাকে ফোকাস দিয়ে করলেও কমছে না। ঠিক আছে, তো ডাক্তার বাবুকে এটা একটা কোশ্চেন না। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমি থাইরয়েডের জন্য কোডে একটা ওষুধ খাচ্ছি, তাতে করে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমি যখনই ফিজোডন এমডিটা ইউজ করেছি বিনা মানে কোনো অসুবিধা ছিল না আমার, তাও বাড়িতে আমি মিথ্যা বলে ওই ওষুধটাকে খেয়েছি। তো ওষুধটা খেতে আমার প্রচুর পরিমাণে বুক ধরপড় করছে। তো স্যার কিছু ওই থাইরয়েডটারে যদি কিছু চিকিৎসা বলে দেন আর প্লাস এই ব্রণটার চিকিৎসা আমাকে বলে দেন, দুটোরই সমাধান আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আপনার ব্রণ, আপনার বয়সটা কত বললেন? মোটামুটি 28 বছর। 28 বছর বয়স। দেখুন এই টাইমে অ্যাকচুয়ালি ব্রণটা কমে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ আমাদের যে পিউবার্টি বয়ঃসন্ধি কালটা কিন্তু এই টাইমে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো 28 বছরে যদি আপনার ব্রণ কমছে না, তাহলে একটু আমাদের দেখতে হবে যে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা। তার মধ্যে সবচেয়ে বিশেষ করে যে প্রবলেমটা হয়, গাইনির কিছু সমস্যা থাকে, যদি সিস্ট থাকে, পিসিওডির সমস্যা যেটা আমরা বলি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অনেক দিন ধরে চলতে থাকে। অল্প বয়সেও কিন্তু মানে বয়স বাড়লেও ব্রণের সমস্যাটা কিন্তু ঠিক হয় না। এটা একটা কারণ হতে পারে, কারণ সেই সময় কিছু হরমোনাল চেঞ্জেস হয়। আরেকটা হচ্ছে দেখতে হবে আপনার স্কিন টাইপ কি। যদি খুব অয়েলি স্কিন হয় এবং সেটা ঠিক মতো আমাদের যে লোমকূপগুলো পরিষ্কার নেই, সেখান থেকে দেখা যায় যদি এক্সেসিভ যদি আপনার সিবাম সিক্রেশন হয়, তাহলে কিন্তু ব্রণটা হতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটাও দেখতে হবে। এগুলো দেখে তারপরে আমরা ওষুধ নির্ণয় করতে পারবো কোন ওষুধ দিলে, বা তার পাশাপাশি কিছু আমাদের যে অ্যাডভান্স স্কিনের থেরাপি আছে সেইগুলো দিলে এটা দেখবেন আস্তে আস্তে কমে যাবে এবং যে ব্রণ থেকে যে সমস্যাগুলো হয়, দাগ থাকে কোনো সময়, কালো দাগ পড়ে যাচ্ছে বা কারো কারো গর্ত হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ঠিক করা যাবে। আর আপনার যে ওষুধগুলো খাচ্ছেন, আপনি যে মানে আপনার যে বুক ধরফর করে বলছেন যে এই ওষুধগুলো খেয়ে নিচ্ছেন, প্রথমে আমি বলবো আপনি একবার এসে আমাদের এখানে দেখাবেন। ওভার টেলিফোন আপনাকে আমি বলবো না যে ওষুধ বন্ধ করুন, আবার এটাও বলবো না যে ওষুধগুলো খান। সেটা আপনি আমাদেরকে যেহেতু দেখান নেই, আমরা সেটা সাজেস্ট করতে পারবো না। যখন আপনি আমাদের কাছে আসবেন, আসার সময় পারলে আগের যে প্রেসক্রিপশন দেখে আপনি ওষুধগুলো খাচ্ছেন সেটা নিয়ে আসবেন, কোনো রিপোর্ট থাকলে সেগুলোও নিয়ে আসবেন। আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে প্রপার গাইড করতে পারবে যে আপনি সেই ওষুধগুলো বাদ দিয়ে আমাদের ওষুধ খেলে কাজ হবে কিনা। যদি সেটা হয় তাহলে আমাদের ওষুধই কন্টিনিউ করতে বলবো, আর যদি দেখি না সেই পার্টটা আমাদের পার্ট নয়, তাহলে আপনি যেরকম যাকে দেখাচ্ছিলেন দেখাবেন, কিন্তু যেই পার্টটা আমাদের পার্ট
সেটা কিন্তু অবশ্যই আমরা ট্রিটমেন্ট করব। এবং একটা কথা বলে দিই, যে কোনো রোগ যদি অন্যপ্যাথিতেও সেটা ট্রিটমেন্ট থাকে তাহলে বুঝবেন আয়ুর্বেদিতেও সেটা ট্রিটমেন্ট আছে। এবং আয়ুর্বেদিতে কিন্তু সিমটোমেটিক রিলিফ দেওয়া হয় না। মানে আমরা অনেক সময় দেখি কেউ ধরুন সুগারের ওষুধ খাওয়া শুরু করলো, সারা জীবন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, প্রথমে বড়ি খাচ্ছে, পরে ইনসুলিন দিতে হচ্ছে। তার মানে কি, তার ওষুধটা কিন্তু যদি সাপোর্টটা বন্ধ করে দেয় আবার আগের জায়গাতেই চলে আসবে, মানে সুগার আবার বেড়ে যাবে। কিন্তু আমাদের যে ওষুধটা খাবো, সেই ওষুধটার কাজ হবে যে আপনার যে কারণে ইনসুলিনটা আপনার দিতে হচ্ছিল, যে কারণে আপনার বড়িটা খাওয়া দরকার ছিল, না হলে আপনার সুগার বেড়ে যাচ্ছে, সেই কারণটাকে ঠিক করে দেওয়া। সেই কারণটা যখনই ঠিক হবে দেখবেন আপনার সারা জীবন ধরে কিন্তু আর ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে না। এমনিতেই একটা টাইমের পর আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। আর সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য সব থেকে জরুরি হচ্ছে চেম্বারে আসা। অনুষ্ঠান তো মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখবেন, কিন্তু আপনার একেবারে নিকটস্থ যে চেম্বারটি রয়েছে এনবিপি, সেখানে পৌঁছে যান। যারা বিশ্বাস করে এনবিপি কে, যারা বিশ্বাস করে আয়ুর্বেদকে, এবং অবশ্যই যারা কিন্তু বিশ্বাস করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের। আমি চট করে একটু অ্যাড্রেসের কথায় চলে যাব। চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে। আসামে আমাদের কিন্তু চেম্বার হয়, ডিব্রুগড়ে যেরকম আপনারা কিন্তু পেয়ে যান ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় আমাদের চেম্বার হয়, সেখানে পেয়ে যান ডক্টর এ হালদারকে, হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু পেয়ে যান ডক্টর এ হালদারকে। এবার মেচেদা চেম্বারে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পাচ্ছেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। রায়গঞ্জ চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পাচ্ছেন। আপনারা আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তার জন্য যোগাযোগ করতে হবে। পেয়ে যাচ্ছেন বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে। মালদায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শিলচর আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার। এবার শিলচর চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর। তাই যারা স্যারকে দেখাতে চাইছেন আসামের বন্ধুদের বলবো শিলচরে যোগাযোগ করতেই পারেন। পাশাপাশি কোচবিহার আরেকটি নর্থ বেঙ্গলের গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁতেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই শিলিগুড়ি, আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেন্টার, সেখানে কিন্তু এবার যাচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা। পাশাপাশি খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। গঙ্গারামপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়ার চেম্বার কিন্তু আমাদের রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম থেকে আজকে এক বন্ধু ফোন করলে তাদের বলবো ঝাড়গ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে ঘোড়াধারাতে। তাই যারা ঝাড়গ্রামের বন্ধুরা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন। আপনারা পেয়ে যাচ্ছেন পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে। আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ সেন্টার, সেটা হচ্ছে আসানসোল, কারণ এই সেন্টারটা কিন্তু পুরোপুরি দেখেন ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর। যারা আসানসোলে নাম লেখাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করবেন। কাকদ্বীপ আমাদের আরেকটি খুব ভালো একটি চেম্বার, তো একেবারে সাগর পাড়ে, তো সেখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবারও ডক্টর বি শর্মাকে। তাই প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। গুয়াহাটি আসামের আরেকটি সেন্টার, এবং গুয়াহাটি চেম্বারেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আপনাদের বলবো যে কলকাতায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। কলকাতায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, আপনারা পাচ্ছেন অবশ্যই হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে। আপনারা কিন্তু পাচ্ছেন আমাদেরকে হাতিবাগানে, আপনারা আমাদের পাচ্ছেন খিদিরপুরে। হাওড়ায় আপনারা পাচ্ছেন দাসনগর অর্থাৎ বালিটি কুড়িবাজারে, পেয়ে যাচ্ছেন অবশ্যই শিবপুরে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বেলুড়ে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু পাচ্ছেন, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থাকেন। স্ক্রিনে যাচ্ছে দুটি ফোন নাম্বার আপনাদের জন্য, 9830235527 বা 37। সেই নাম্বারে অবশ্যই কিন্তু আপনাদের ফোন করে আপনাদের নিয়ারেস্ট চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছি, এবং স্যার বুঝিয়ে দিলেন যে কেন আমরা এনবিপি কে নির্বাচন করছি, কেন আমরা এনবিপির চিকিৎসাকে অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসাকে পঞ্চকর্মাকে আমরা বিশ্বাস করছি। আমাদের বিভিন্ন ধরনের অস্থির সমস্যা আছে স্যার, আমি একটু ভাগগুলো জানতে চাইবো। একদম ঘাড়ের ব্যথা দিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন, আর কি কি সমস্যা হতে পারে? ঘাড়ের ব্যথা তো আমরা যেটা বললাম সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, তার পাশাপাশি আমাদের কোমরেও হয় কিন্তু একটা স্পন্ডিলোসিস হয়, যেটাকে আমরা লাম্বার স্পন্ডিলোসিস বলি, যেটাও কিন্তু আজকাল শুধু বেশি বয়স্ক না, অল্প বয়সদেরও কিন্তু হচ্ছে, ডিউ টু কি বসে কাজ করার জন্য। তার পাশাপাশি কি হচ্ছে, ওজন বেড়ে যাওয়া। দেখবেন
যাদের ওজন বেড়ে যায় তাদের কিন্তু পেটটা সামনের দিকে চলে আসে। যখনই পেটটা যত বড় হবে যার, তত কিন্তু আমাদের যে কোমরের হাড়গুলো তার শেপটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? ওই যে আবার যে শেপটা চেঞ্জ হলো, অটোমেটিক দেখা যায় কি সেখানে কি হচ্ছে, নার্ভগুলো যাচ্ছে, নার্ভগুলো পায়ের দিকে যেখানে নামছে সেখানে পেইন হওয়া শুরু হচ্ছে। ওখানে একটা নার্ভ থাকে যেটাকে সায়াটিক নার্ভ বলা হয়। ওই সায়াটিকা পেইন একটাও কিন্তু খুব বড় সমস্যা, যেটা দেখা যায় যাদের কোমরের সমস্যা আছে তাদের থাইয়ের পেছন দিক দিয়ে গোড়ালির দিকে নামতে থাকে ব্যথাটা। এটা কিন্তু আরেকটা সমস্যা। আচ্ছা, আবার এমন হচ্ছে যে হাঁটুর প্রবলেমে কি দেখতে পাই আমরা, যে হাঁটুর যন্ত্রণা, এইটা হচ্ছে সিমটম আমরা দেখতে পাই। অনেক সময় হাঁটু ফুলে যায় বেশি, মানে কি বলবো, হাঁটাচলা বেশি করলে দেখা যাচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে, ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে পা সোজা করা যাচ্ছে না, বসা থেকে দাঁড়াতে গেলে হচ্ছে কটকট করে আওয়াজ হচ্ছে ভেতরে, বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে কটকট করে আওয়াজ হচ্ছে। এই যে সব সমস্যাগুলো, এটার একটা বড় কারণ হচ্ছে যে সেই রোগটাকে বলা হয়, আমরা বলি অস্টিও আর্থারাইটিস। আর আমাদের যে বললাম যে একটা বেশি সংখ্যক পেশেন্ট আমাদের ব্যথার থাকে, তার মধ্যে অস্টিও আর্থারাইটিসের সমস্যা নিয়ে কিন্তু খুব মানুষ আসে। এইটা কিন্তু দেখা যায় একটু বেশি বয়স যাদের হচ্ছে, মানে একেবারে ইয়াং অ্যাডাল্টস না, যাদের ধরুন 40-45 হচ্ছে, তাদের থেকেই কিন্তু আজকাল শুরু হয়ে যাচ্ছে। আগে যেটা দেখা যেত একেবারে যারা দাদু বা ঠাকুমা যাদেরকে বলা হয় তাদের হতো, এখন দেখা যাচ্ছে 40-45 থেকে এই সমস্যাগুলো আসা শুরু হচ্ছে। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে লাইফস্টাইল, সঠিক ব্যায়াম করেন না, খাদ্য খাওয়া ঠিক নেই, বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড মানে অল্প বয়স থেকেই খাওয়া শুরু হয়েছে, তার মানে কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। আরেকটা কি হচ্ছে, যে ওজন বেড়ে যাওয়ার যে ব্যাপারটা বললাম, যত বেশি ওজন বাড়া থাকবে তত কিন্তু হাঁটুর উপরে চাপ বেশি পড়বে। এই দুটো মিলিয়েই কিন্তু দেখা যাচ্ছে আজকাল অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে। একদম বাড়ছে সমস্যা, তাই অবশ্যই ভালো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ঠিক সেই ভালো ট্রিটমেন্টটাই আপনারা পাচ্ছেন, যেখানে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বহু বছরের সমস্যার হাত থেকে রেহাই পাচ্ছেন। ঠিক এরকম কিছু মানুষ কিন্তু প্রত্যেক দিন পৌঁছে যান এনবিপিতে, এবং তাদের মধ্যে বেশ কিছু বন্ধু আপনাদের জন্য ভালো কিছু বার্তা কিন্তু রাখেন। ঠিক সেরকম কিছু বার্তা শুনবো এবং তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। দাদা, আপনার নামটা শুনবো আর কোথায় থাকেন জানবো। অসীম কুমার রায়, কোথায় থাকেন? ডাবগ্রাম, শিলিগুড়ি। শিলিগুড়িতে। কি সমস্যা ছিল আপনার আর কতদিনের ছিল? আমার ছিল এগ্রেস স্পন্ডলাইটিস। কতদিনের? 15 বছর হবে প্রায়। মানে 15 থেকে 20 বছর ধরে আপনি স্পন্ডিলোলিস্থেসিস সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার তো সমাধান সেভাবে কোনটাও নেই। আপনি অন্য কোনো প্যাথিতে দেখিয়েছিলেন? অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিকেলে করেছি, ট্র্যাকশন চলছে, অনেক কিছু চলছে আমার। আর আমি যতটা জানি আপনি আমাদের এনবিপির শিলিগুড়ি চেম্বারে মাত্র বোধহয় 1.5 মাস ট্রিটমেন্ট করছেন। 1.5 মাস ট্রিটমেন্ট করে কেমন আছেন? আগের থেকে তো একটু সুস্থ। আপনি আজকে নিজে হাঁটাচলা মানে হেঁটে আমাদের চেম্বারে এসেছেন, এটা আমাদের জন্য খুব সুখবর। তো আপনার ভালো লাগছেন তো? নিজে ভালো লাগছে, আরো ভালো হতে চাই আমি। আরো ভালো হবেন দাদা, এই কামনা আমাদেরও। আর যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারা যেন দেখা এখানে সেন্ডিকিতে। অবশ্যই, অনেক ধন্যবাদ দাদা। নমস্কার দিদি, তোমার নামটা একটু বলো আর কোথায় সুজলা থাকো? দাস, মাটিগাড়া, শিমুলতলা থেকে। আচ্ছা, কি সমস্যা নিয়ে তুমি এনবিপি তে এসেছিলে? হঠাৎ হলো ডান সাইডে আমার বুকে লাগছিল আঘাত, একটু অন্য ডাক্তারে মানে শিলিগুড়ির অন্য ডাক্তারে বলেছিল যে একটু খারাপ বলেছিল, আর বেস্টারে আমার এই মানে রূপটা ধরা পড়েছিল। এখানে এসে আমি ভালো হয়েছি। আচ্ছা, আমি রিপোর্টে যেটা দেখলাম যে তোমার আগে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ধরা হ্যাঁ, পড়েছিল, ছিল। তো 1.5 মাস আমাদের মেডিসিন তুমি খাচ্ছ এবং এখন রিপোর্ট খুব ভালো। ভালো। আমি তোমার রিপোর্ট দেখলাম, তো তুমি কতটা খুশি? আমি খুব খুশি। আচ্ছা, আর যারা তোমার কথা শুনছে তাদের জন্য কি বলবে? তাদের জন্য তো ভালো বলতেই হবে আমার। মানে তারা আসুক এনবিপি তে, এটা তুমি হ্যাঁ, চাইছো তো? ওটা তো বলবোই আমি। বেশ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন আর কোথা থেকে আসছেন বলবেন। এবার আমি মহন্ত, কোথায়? আমি সাম্বাসারি মানে শিলিগুড়িতে আছি, এখানকার বাসিন্দা। সাম্বাসারি মোড়ে আমার বাড়ি। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি কিরকম ধরনের সমস্যা ছিল? খুব খারাপ, এমনকি পচা শরীর পচে গেছিল, মাথা শরীর পচে গেছিল, মাসে ঘৃণা করতো, ঘৃণা। সাপের ইয়ে গেলে আছে না, সাপের আলসা গেলে না ইয়ে গেলে ওরকম হয়েছিল শরীরে, ওরকম হয়েছিল, ওরকম। ইস, তার হ্যাঁ। জন্য কোনো ট্রিটমেন্ট কি করছিলেন? বহুত বহুত কত ওষুধ খাসি, খাইয়া যদি আর একটু ভাবলে কমে আবার ভাসে, আবার একটু কমে ফির ভাসে। তারপরে এইখানকার এই খবর পাইছি, হ্যাঁ। এই যে টিভিতে,
তারপরে এই যে এখানে তারপরে আপনি এনবিপি তে এলেন। এমবিপিতে তো এসে এনবিপি শিলিগুড়ি চেম্বারে এসে আপনার কেমন হ্যাঁ, লাগলো? ওই কলেজ মোড়ের থেকে চিকিৎসা করতেছি, এখন খুব ভালো, মানে 3 ভাগের 2 ভাগ গেছে আর 1 ভাগ আছে। আচ্ছা, তো এই কৃতিত্বটা আপনি অবশ্যই এনবিপি চিকিৎসকদের দিচ্ছেন। হুম, আচ্ছা, আর আপনি যে এতটা ভালো আছেন, যারা আপনার কথা শুনছে তাদের জন্য কি বলবেন? বলে ভালো, যারা যারা ইয়ে করো নাই তারা তারা এখানে আসো, এই ডাক্তারের কাছে আসো, এলে ভালো হবে, তাই তো? ভালো হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য, যেটাও সম্ভব না। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নমস্কার, এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের ভীষণ কাজের অনুষ্ঠান, কেন বলুন তো? কারণ এই অনুষ্ঠান বাড়িতে বসে আপনি অনেক কিছু শিখে নিতে পারেন অনুষ্ঠানের থেকে। মানে এটা একটা ক্লাসরুমের মতন, যেখান থেকে আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটা দিন ঠিক কিভাবে আপনাকে কাটাতে হবে, কি আপনাকে করতে হবে, কি ধরনের খাদ্য খাবার আপনাকে করতে হবে, কি ধরনের যোগা বা এক্সারসাইজের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে, কোন সিমটমস গুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার এই সমস্যা হতে পারে, বা তার জন্য আপনাকে কি কি করণীয় কাজ করতে হবে। প্রাথমিক এই সব কাজটা আপনি নিজেই বাড়িতে বসে কিন্তু করে ফেলতে পারেন। হ্যাঁ, সমস্যা যখন জটিল, সমস্যা যখন আপনি ভালো করতে পারছেন না, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, তখন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাকে নিতেই হবে। আর যখন এই কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনি করবেন, তখনই কিন্তু আপনাকে সঠিক বুদ্ধিমান মানুষ হিসেবে আমরা সকলে তকমা দিতেই পারবো। এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের প্রত্যেক দিন এই অনুষ্ঠানের মধ্যে থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। আজকেও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের সমস্যা যদি থাকে তার জন্য ফোন করুন, স্যারের কাছে জানুন এবং অবশ্যই সঠিক পরামর্শটা নিয়ে নিন। স্যার, একটু জানতে চাইবো, আমরা অস্থির সমস্যা নিয়ে বারবার আলোচনা করি, তবে অনেক বন্ধুদের একটা আবদার আছে যে যখন একটু একটু ব্যথা শুরু হচ্ছে বা মনে হচ্ছে আমাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে হবে, তখন স্যার যদি আমাদের কিছু টিপস বলে দেয়, কিছু উপায় বলে দেয়, আমাদের জীবনযাত্রার ধরনটা যদি একটু বলে দেয়, তাহলে তো বাড়িতে বসে আমরা অনেকটা করে নিতে পারবো। তারপর তো অবশ্যই এনবিপি রয়েছে। একদম। দেখুন, আমি একটু আরেকটু গোড়া থেকে শুরু করি ব্যাপারটা। এই যে আমাদের ব্যায়ামের যে ব্যাপারটা হয়, সাধারণত আজকাল দেখা যায় যে জিমে গিয়ে মানুষ কসরত করছে, ভাবছে আমি এতেই ফিট থাকবো। শুধু জিমে গিয়ে যে ফিট থাকা যায় তা নয়, আপনি বাড়ির থেকে নিজের চেষ্টাতেও কিন্তু করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই জিম ভালো, কিন্তু জিমটা কম্পালসারি নয়, এটা হচ্ছে প্রথম কথা। তারপর নেক্সট যেটা ব্যাপার আছে যে আপনার বয়স কত তার উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনি জিমে কি ধরনের ব্যায়াম করবেন বা রেগুলার আপনি নিজে থেকেও বা কি ধরনের ব্যায়াম করবেন। তৃতীয় ব্যাপারটা যেটা, যে আপনার শারীরিক কি কি সমস্যা আছে এটা দেখবেন আজকাল অনেককে দেখা যাচ্ছে জিমে যাচ্ছে, ব্যায়াম করতে গিয়ে অল্প বয়সেই কোনো একটা হার্ট কোলাপস করে যাচ্ছে। একদম হচ্ছে তো। হ্যাঁ, তো তাহলে আমি চেষ্টা করব যে আমি প্রথমে নিজের বাড়িতে থেকে একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে আমার শরীর অনুযায়ী, আমার সমস্যা অনুযায়ী কি কি ব্যায়াম করতে পারি বা কোনটা আমার করা উচিত। প্রথম কথা বলবো, যাদের ধরুন এখনো ব্যথা আসেও নি, তারা একটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু জগিং করাটা উচিত না। অনেকে আছে না মাঠের মধ্যে, রাস্তার মধ্যে ঘুম থেকে উঠে সকালে জগিং করে। জগিং করাটা আমাদের কেন উচিত না? কারণ আমাদের পুরো শরীরের ভারটা কিন্তু হাঁটুর ওপরে পড়ে। এবার আপনি যখনই জগিং করবেন, আপনার কিন্তু হাঁটুর মধ্যে ধাক্কাটা অনেক বেশি লাগে। যেমনি কি ধরুন একদিকে দুদিক থেকে যদি দুটো গাড়ি আসে, তার যখন
মাথায় মাথায় যখন ধাক্কা খায় তার ফোর্সটা কিন্তু অনেক বেশি থাকে, মানে মাল্টিপ্লাই হয়ে যায়। ধরুন এটা 10 কিলোমিটার বেগে আসছে, এটাও 10 কিলোমিটার, তাহলে যে ধাক্কাটা লাগবে ওটা কিন্তু 20 কিলোমিটার বেগে লাগবে, ঠিক আছে? একদম সেম জিনিস কিন্তু আমাদের হাড়ের ওপরেও হচ্ছে। হাড়ের ওপরে কি হচ্ছে, আপনার শরীরের ওজনটা ধাক্কা দিচ্ছে আপনার হাড়ের জয়েন্টে, আবার আমাদের যে মাটি বা ধরুন রাস্তার যে শক্ত মানে পাথর, সেটাও কিন্তু আবার ওপর দিকে ধাক্কা দিচ্ছে। এই যে দুটো ধাক্কায় আপনার কিন্তু হাড়ের ক্ষতি হচ্ছে। প্রথম যখন আপনি ইয়াং থাকবেন বুঝবেন না, কারণ আপনার মাংসপেশির ক্ষমতাটা বেশি থাকবে, কিন্তু যেই আপনি ধরুন মোটামুটি 35-40 দিকে যাচ্ছেন, আপনার মাংসপেশি কিন্তু মানে ওয়েস্ট হতে থাকে, মানে কমজোরি হতে থাকে। তখন কিন্তু অল্প বয়সেই দেখতে পাবেন আপনার হাঁটুর প্রবলেম চলে এসেছে। এটা একটা কিন্তু বড় কারণ। যারা ধরুন ফিটনেস নিয়ে খুব ভাবছেন, জিম করছেন, দৌড়চ্ছেন, জগিং করছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন। এর জন্যই দেখবেন অনেক প্লেয়ার আছে, অনেক বড় বড় বডি বিল্ডার আছে, যারা হয়তো একটু যেই বয়স বেড়েছে তারা অনেকে হাঁটাচলাই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে, ঠিক আছে? এটা কেন দেখা যাচ্ছে? কারণ হচ্ছে তাদের হাঁটুতে এতটা প্রেসার পড়েছে একটা সময়, এতটা খারাপ অবস্থা এখন হয়ে গেছে, যার জন্য তারা আর ক্যারি করতে পারে না তাদের লোডটা, বডি লোডটা। তাহলে কি আমরা এক্সারসাইজ করব না স্যার? অবশ্যই করব। প্রথম কথা হচ্ছে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে আপনার সারা বডি, যারা ধরুন সাঁতার কাটতে জানেন, সাঁতারটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ। তাহলে পুরো বডির এক্সারসাইজ হয়, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনও বাড়ায়, আমাদের জয়েন্টস গুলোকে স্মুথ রাখে, যাতে আপনার জয়েন্ট গুলো স্টিফ না হয়ে যায়। তার পাশাপাশি আরেকটা লাভ আছে, যখনই কেউ ব্যায়াম করবে তার কিন্তু যে রক্তের যে নালীগুলো, সেগুলো ভেন্স গুলো কিন্তু স্মুথ থাকে, স্টিফ হয়ে যায় না। এটা হচ্ছে একটা লাভ। দ্বিতীয় হচ্ছে, যে ধরুন ওই ব্যায়ামটা মানে সাঁতার কাটতে জানছেন না, তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ওয়াক করুন। এবং মর্নিং ওয়াকই করতে হবে এমন কোনো নেই, সারাদিনে ভর পেটে না করে তাছাড়া যে কোনো সময় আপনার সুবিধে মতো ধরুন আধ ঘন্টা করে ডেইলি হাঁটছেন, সেটাও কিন্তু বিশাল উপকার। এরপরে আসি আমি যে আসনের ক্ষেত্রে, যোগাসন। যোগাসন বা যোগাভ্যাস কেন আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ বা হেল্প করে? আমাদের দেখুন, প্রথম কথা, যোগাভ্যাস করলে কিছু ব্যায়াম আছে যেগুলো আপনার জয়েন্টটাকে মানে স্টিফ হতে দেবে না, মানে জয়েন্টটা স্মুথ রাখবে, নড়াচড়া করার জন্য সেটা হেল্প করবে। দ্বিতীয় হচ্ছে আপনার মাংসপেশিটাকে শক্ত হয়ে যেতে দেবে না, সেটাকে কিন্তু স্ট্রেচিং করা হয়। মানে আমাদের মাংসপেশিগুলো যদি আমরা বেশি মুভমেন্ট না করি তাহলে সেটা শক্ত হতে পারে। এবার যদি সঠিক নিয়মে আপনি মুভমেন্ট করেন, দেখবেন সেটা ইলাস্টিকের মতো ঠিক থাকবে, টানলে বড় হবে, আবার যখন ছোট করতে চাইছেন ছোট হবে, দুটো কাজই কিন্তু হবে। এবং টান মানে ইলাস্টিসিটিটা নষ্ট হবে না, মানে জিনিসটা লুজও হবে না, অতিরিক্ত টাইটও হয়ে যাবে না, মানে নর্মাল যেমন থাকা উচিত সেটা হবে যোগাভ্যাসের। একদম স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে অনেকক্ষণ আমাদের একজন বন্ধু ওয়েট করছেন, একটু কথা বলে নেবো। নমস্কার। নমস্কার, আমি নানিয়ানি থেকে সঞ্জিত পাল বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে বসে কাজ করা হয়, জরুরি কাজ, তা এই যে পিঠ থেকে হাত পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা হয়, এটা কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি বা ব্যথা অনুভব করছি, কিন্তু আমি হসপিটালে বড়ি খেয়েছিলাম, খুব একটা খাওয়া যায়, যদি সমাধান কিছু পাওয়া যায় সেটা। আচ্ছা, আপনার ঘাট থেকে শুরু হয়ে হাত দিয়ে নাবছে ব্যথাটা বলছেন তো? হ্যাঁ, আচ্ছা আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এইখানে কিন্তু স্পন্ডিলোসিস হওয়ার চান্সেস খুব বেশি আছে, ঠিক আছে? কি হয়, ওই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস যেটা আমরা বলছিলাম, সেখান থেকে কি হয়, আমি বললাম যে ব্যথাটা অনুভব করে কেন, নার্ভের ওপরে চাপ পড়ে। এবার ঘাড় থেকেই কিন্তু আমাদের কিছু নার্ভ আর কি, সেটা হাতের দিকে নেমে এসছে। যখন সেই নার্ভটার উপরে ঘাড়ে চাপ পড়ে, তখন কিন্তু আমাদের হাত দিয়ে ব্যথাটা নাবতে থাকে, একদম আঙুল অব্দিও চলে আসতে পারে, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু আপনার এসে দেখাতে হবে। সেম জিনিসটা হয় কোমরের ক্ষেত্রে। কোমরের পার্টিকুলার যে সাইটিকা নার্ভের উপরে যদি চাপ পড়ে যায়, অটোমেটিক দেখা যায় যে থাইয়ের নিচ দিয়ে পেছন দিক দিয়ে কিন্তু ব্যথাটা নেমে যাচ্ছে। তার মানে নার্ভটা যেখানে অবধি গেছে সেই জায়গা অবধি কিন্তু আপনার ব্যথার অনুভূতি হতে পারে। এইটাকে কিন্তু আপনি ফেলে রাখবেন না, কারণ যদি দিন দিন বাড়ে, এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসটা এমন জায়গায় চলে যায় যেটা স্পন্ডেলাইটিস আমরা বলি, সেই ক্ষেত্রে কি হবে, খুব যদি সিভিয়ার হয়ে যায়, মানে খুব যদি বাড়াবাড়ি হয়, দেখবেন আপনার মাথা ঘোরাবে, মনে হবে এখনই ফেলে দেবে মাটিতে, বা বমি পেয়ে যাবে। এই ব্যাপারগুলোকে কিন্তু খুব সাবধান, কারণ অনেক সময় মাথা ঘুরে আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু বাজেভাবে আঘাতও খেয়ে যেতে পারেন। আর তখন দেখবেন কাজকর্ম করতে আপনি পারবেন না, শুয়ে থাকলেও মনে হবে মাথা ঘোরাচ্ছে, খুব মানে কষ্টকর ব্যাপার সেগুলো।
যাতে সেই পরিস্থিতিতে না আসতে হয়। দেখুন, মানুষ তো একটা নিজের যেটা রোজি রোজগার সেটা তো আর বন্ধ করতে পারবে না, কিন্তু আপনি যদি মেনটেন করতে পারেন, যদি ওষুধ খেয়ে নিজের সমস্যাটাকে সারিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফস্টাইলটা ভালো করে মেনটেন করতে পারবেন এবং আপনার কাজকর্ম সবই ঠিক মতো চালাতে পারবেন। তো এর জন্যই বলবো, যাদের এই প্রবলেমটা আছে এবং আপনার যে প্রবলেমটা এলো এটার জন্য একবার হেল্পলাইন নাম্বারে কল করুন, চলে আসুন। যদি কোনো রিপোর্টস থাকে, আপনি বললেন একবার ডাক্তারের ওষুধ খেয়েছেন, রিপোর্টগুলো সাথে ক্যারি করবেন, তাহলে আমাদের সুবিধা হবে যে আপনাকে আবার রিপোর্টগুলো করাতে হবে না। একদম। আর তবে স্যার ভীষণ সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলেন যে যোগা কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দিন প্রত্যেকটি বয়সের মানুষের তার নিজের অনুপাতে কিছু যোগাভ্যাস কিন্তু করা একদম। উচিত স্যার। তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবার আমরা যদি মানে অস্টিও আর্থারাইটিস এর কথাটা বলি, সেক্ষেত্রে যোগাভ্যাসগুলো আমাদের কি করতে হবে, বা ধরুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কি করতে হবে, দেখতে হবে যেটা আমার হাঁটুর ওপর চাপ পড়ছে না সেই যোগাভ্যাসগুলো করতে হবে। দেখতে হবে যেই যোগ ব্যায়ামগুলো করলে আমার মাসেলটা সুন্দর, থাইয়ের মাসেলটা ভালো করে স্ট্রেচ হচ্ছে, আমার কাফ মাসেলগুলো ভালো মতো স্ট্রেচ হচ্ছে। ওগুলো যদি স্ট্রেচ না হয় তাহলে কিন্তু দেখবেন অনেক সময় কি ওই মাসেল ক্র্যাম্প হয়ে যায় না, সেগুলো তো কারণ থাকে। তবে যারা যোগাভ্যাসের মধ্যে থাকে তাদের কিন্তু এই প্রবলেমটা চট করে আসে না। তো এইগুলোর যদি আপনারা চান যে একেবারে নির্দিষ্ট আপনার জন্য কোনটা প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের এখানে যখন আসবেন, কনসাল্ট করবেন ডাক্তারবাবুদের সাথে। তার পাশাপাশি কিন্তু এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেখানে আপনার যোগাভ্যাস কি হবে, কি খাদ্য খাবার আপনার খাওয়া প্রয়োজন, আপনার ধরন অনুযায়ী, আপনার প্রকৃতি, আয়ুর্বেদের কথা বলা হয় যে আপনার প্রকৃতিটা কি, সেই প্রকৃতি অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী কিন্তু ডায়েট চার্ট করে দেওয়া হয়। আপনি আমাদের কথা মতো যদি চলেন, সেই মেডিসিন খান, যার পঞ্চকর্মা দরকার সেটা করার, যোগাভ্যাস যেভাবে আমরা গাইড করব সেটা করলেন, খাদ্য খাবার যেভাবে খেতে বলবো সব মেনটেন করলেন, দেখবেন অল্প দিনেই কিন্তু আপনার সমস্যাগুলো রিকভারি হওয়া বা ঠিক হওয়া কিন্তু চালু হয়ে যাবে। আর এর জন্য বলবো হেল্পলাইন নাম্বারে আরেকবার কল করে নেবেন, নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছাকাছি যে চেম্বারটা আছে সেখানে এসে দেখিয়ে নিন। একদম। তো স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার। অনুষ্ঠান শুনতে শুনতে বা স্যারের এত সুন্দর কিছু বক্তব্য কিন্তু ভালো করে শুনতে শুনতে আমি নোট করতেই ভুলে গেলাম হেল্পলাইন নাম্বারগুলো। প্লিজ এই অজুহাতটা কিন্তু একদম দেবেন না। মনোযোগ সহকারে স্যারের কথা শুনুন, তার পাশাপাশি আপনার হাত এবং আপনার চোখকে কিন্তু চট করে মোবাইলটা সেভ করতে বা নোট করতে বাধ্য করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কালীঘাট থেকে বলছিলাম। কালীঘাট থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা করে? মাথা যন্ত্রণা কখন করে? ওটা ওই মানে কাজে আমি বেরোই যখন, আচ্ছা, মানে আমি তো জার্নি করে যাই, তারপরে গিয়ে যখন পৌঁছে যায় তো ওখানে যন্ত্রণাটা শুরু হয়। আচ্ছা, মানে স্ট্রেস পড়লে জিনিসটা বাড়ে বেশি, তাই তো? হ্যাঁ। স্ট্রেস পড়লে বাড়ে। আর এমনি আপনার কি চশমার কোনো পাওয়ার আছে? না, আমি চশমা নেই। মানে চোখের কোনো সমস্যা নেই, তাই তো? না না, টেস্ট করিনি কিন্তু আমার মানে এই মুহূর্তে ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, মাথা ধরার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় দেখুন মাইগ্রেনের পেন হয়, যেটা ব্রেন জনিত বা আপনি বলবো নার্ভ জনিত সমস্যা একটা, ঠিক আছে। আবার অনেক সময় সাইনোসাইটিস, যেটা সাইনাসে যদি অতিরিক্ত শ্লেষ্মা জমে থাকে, সেটা যদি ড্রাই হতে থাকে, সেখান থেকেও আবার ব্যথা হয়। আবার দেখা যাচ্ছে আপনার এমনি কোনো নেই, ক্লান্তি আছে, হয়তো অতিরিক্ত কাজের পরিশ্রম হয়ে গেছে, সেখান থেকে অনেক সময় মাথা ব্যথা করতে পারে। অনেক সময় দেখুন প্রেসার বেড়ে গেলেও মাথায় আমাদের দেখি যে চাপ হচ্ছে। এরকম অনেকগুলো কারণ আছে। এই একদম নির্দিষ্ট করে যদি আমি মানে জানতে চাই যে আপনার কেন মাথাটা ব্যথা হচ্ছে, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু আপনার একবার আমাদের কাছে আসতে হবে। আপনি কাছে এলে আমরা আপনাকে দেখে আলোচনা করে একেবারে সাইন সিমটম সব দেখে, যদি কোনো টেস্টের দরকার পড়ে সেগুলোও দেওয়া হবে, করে একদম নির্দিষ্ট কারণটাকে খুঁজে বের করে আমরা কিন্তু চিকিৎসা করি। সেই অনুযায়ী যখন চিকিৎসা হবে, দেখবেন আপনার প্রবলেমটা কিন্তু একেবারে গোড়া থেকে সারা শুরু করবে। দেখুন, না হলে তো আপনার এখন হয়তো আপনি তাই করছেন, বা মানুষে যেটা করে যে মাথা ব্যথা করছে, মাথা ব্যথার একটা ওষুধ আমি খেয়ে নিলাম। মাথা ব্যথার ওষুধটা কাজ কি করে এটা আগে বুঝতে হবে। মাথা ব্যথার ওষুধটা অ্যাকচুয়ালি আমাদের যে ব্রেনে সেন্স করে ব্যথাটা, সেটাকে বোধটা করতে দেয় না, বুঝতে দেয় না ব্রেনকে যে ব্যথা হচ্ছে।
এবার যেহেতু বুঝতে দেয় না, আমরা নিজেরাও তার জন্য ফিল করতে পারি না ব্যথাটা, কিন্তু তার বিশাল সাইড এফেক্ট আছে। দিনের পর দিন যদি কেউ খেতে থাকে, তার কিন্তু কিডনিতে এফেক্ট করতে পারে, লিভারে এফেক্ট করতে পারে এই ব্যথার ওষুধ কিন্তু সাংঘাতিক মানে মারাত্মক তার সাইড এফেক্ট থাকে। মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়াই আজকাল দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছে, দোকানদারও দিয়ে দিচ্ছে তার বিক্রির জন্য, কিন্তু এইটা যে কত বড় ক্ষতি হতে পারে, সাইড এফেক্ট হতে পারে। অনেকের ব্যথার ওষুধ খেয়ে আজকাল তো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, দম আটকে যাওয়ার মতো, নিঃশ্বাসের প্রবলেম হয়ে যাচ্ছে। মানে পেন কিলার শুধু পেনকে না, আমাদেরও কিল করে দিচ্ছে। একদম, পেন কিলার শুধু পেনকে না, মানুষকেও কিন্তু মেরে ফেলতে পারে। তার জন্য নিজে থেকে একেবারে ডাক্তারি করবেন না। যাদের ওরকম ইমার্জেন্সি সিচুয়েশন আসছে, অবশ্যই ডাক্তারের মতামত নিয়ে করবেন, এবং যদি পার্মানেন্টলি সেটাকে সারাতে চান তাহলে বলবো এনবিপি তে আসুন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং আয়ুর্বেদিক মতে, একেবারে আয়ুর্বেদিক মতে কিন্তু আপনি ট্রিটমেন্টটা এখানে পাবেন, যার কিন্তু এরকম কোনো নেগেটিভ সাইড এফেক্ট হবে না, যেটা একটা রোগকে সারাতে গিয়ে নতুন আরেকটা রোগের সৃষ্টি, এটা কিন্তু হবে না। ধীরে ধীরে আপনার প্রবলেমটা কিন্তু সলভ আউট হবে। হ্যাঁ, অবশ্যই বলবো সময় থাকতে আসবেন, সবকিছু শেষ করে আপনার হাতে আর সময় নেই, তখন এলে কিন্তু আমাদেরকে একটু সময় দেওয়ার মতো টাইম আপনার থাকছে না। তার জন্য বলবো, যখনই ভাবছেন আমার একটা ছোট সমস্যা হয়েছে, একবার দেখিয়েই নি না ডাক্তারবাবুদের, ডাক্তারবাবুরা কি বলছে। যদি দেখছি সেটা ছোট সমস্যা, ডাক্তারবাবুরা নিজেরাই বলে দেবে যে এটা কোনো ঘাবড়ানোর কিছু নেই, তাড়াতাড়ি সেরে যাবে। যদি বড় সমস্যা হয়, সেটারও সমাধান আছে আয়ুর্বেদায়, সেটার জন্য আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে। আসুন, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন, দেখবেন আপনি কিন্তু একটা ভালো সমাধান পাবেন। একদম ঠিক কথা। হয়তো আপনি নিজেকে ভীষণ ভালোবাসেন, সে কারণে আপনি বাইরের কোনো ফাস্টফুড খান না, কোনো তেল মশলাযুক্ত খাবার বেশি খান না, কোনো নেশা আসক্তি নিজেকে রাখেননি, কিন্তু আপনি প্রত্যেকদিন একটা করে পেন কিলার খান, তাহলে বলবো এটা আরো বেশি ক্ষতিকারক কিছু কিন্তু আপনি খাচ্ছেন। এমন কোনো মেডিসিন খাবো না যেটাকে আমার একটা ছোট্ট সমস্যাকে কমাতে গিয়ে বড় কিছু সমস্যার সম্মুখীন করে দেবে। তাই সচেতন থাকুন, সাবধান থাকুন, যেটা আপনার জন্য ভালো, যেটা আমাদের সকলের জন্য ভালো। ভালো কিছু বক্তব্য স্যারের কাছ থেকে আবারও শুনবো, কিন্তু তার আগে ওই যে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় যোগাযোগ করবেন একটু জানিয়ে রাখি আপনাদের। আমাদের আসামের বন্ধুরা ডিব্রুগড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন। হলদিয়া এবং হেলিয়া আমাদের গুরুত্বপূর্ণ মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের বন্ধুদের জন্য চেম্বার, এবং সেখানে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। মেছেদা এবার কিন্তু আপনারা পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যও থাকছেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় আমাদের চেম্বার পাচ্ছেন, আগরতলায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শিলচর আসামের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। দুর্গাপুর আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁয় পাচ্ছেন অবশ্যই ডক্টর এস ভাদুরীকে। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলের ভীষণ গুরুত্বপূর্ণ একটি চেম্বার, এবং এবার শিলিগুড়ি চেম্বারে থাকছে ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অবশ্যই শিলিগুড়ি চেম্বারের জন্য বুকিং করুন। খড়গপুর চেম্বার আমাদের রয়েছে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। চেম্বার রয়েছে গঙ্গারামপুর, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর ই হালদারকে। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটি, এবং সেখানে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আপনাদের বলে রাখবো, কলকাতায় মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই হাতিবাগানে, এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার পাচ্ছেন হাওড়ায়, শিবপুর, বালিটিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু আমাদের সমস্ত বা বেশিরভাগ বড় ডক্টরদের কিন্তু পাচ্ছেন। আর স্ক্রিনে যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। প্লিজ 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 নাম্বারগুলো নোট করতে ভুলবেন না। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে আসছি। খড়গপুর, আমাদের খড়গপুরে কিন্তু চেম্বার হয় দাদা, জানেন তো? না, ওটা জানি না, আপনি বললেন ওইটাই শুনবো। হ্যাঁ, খড়গপুরে আমাদের ইন্ডিয়া কমলা কেবিনের কাছে কিন্তু চেম্বার হয়। তো যাই হোক, আপনার বয়স বলবেন, আপনার সমস্যা বলবেন। বয়স হচ্ছে 36। 36। কি সমস্যা আছে? সমস্যা আছে না, ডাক্তারগুলো কেটে রাখছি। হ্যাঁ,
আরেকবার বলুন পরিষ্কার করে। শীতকালে গা হাত পা গুলো ফেটে যায়। শীতকালে গা হাত পা ফেটে যায়, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি স্কিনের যত্ন কিভাবে নিচ্ছেন একটু আমায় বলুন। স্যার কিছু বুঝতে পারলাম। আপনি কি স্কিন তো ফাটছে, গা হাত পা ফাটছে, আপনি কি সারা বছর ধরে স্কিনের যত্ন নেন? কিভাবে প্রোটেকশন করব স্কিনকে? এমন কিছু করি না, এমনি সাবান মাখি, তেল মাখি। আচ্ছা, তেল রেগুলার মাখছেন? রেগুলার আমি তো 3টা মাখি, নাহলে মাখি না। আচ্ছা, সারা বছরই স্কিনটা ফাটে না শুধু গরম শীতকালে ফাটে? শীতকালে একটু বেশি ফাটে, আচ্ছা কিন্তু হাত টাত গুলো মোটামুটি গরমকালে মোটামুটি হালকা হালকা। আচ্ছা, আপনার কাজের ধরনটা কি আমায় বলুন। কাজে রোদে বেরোতে হয় আর কি। রোদে বেরোতে হয়, মানে ধুলোবালি কি বেশি লাগে আপনার শরীরে? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনতে থাকুন। দেখুন, এখানে আমি কেন এতগুলো প্রশ্ন করলাম, স্কিন ফাটছে তাতে ধুলোবালির কি সম্পর্ক, কোথায় কাজ করছে, কি ব্যাপার। একটা বুঝবেন যে আমাদের শরীরকে যদি আমরা যত্ন করি তাহলে শরীর নিজের মতো করে নিজেকে সুস্থ রাখতে পারে, সুন্দর রাখতে পারে। এবার যদি তার আমরা প্রপার যত্ন না নিতে পারি তাহলে কিন্তু সে একটা টাইমের পর হাত তুলে দেবে এবং বিভিন্ন সমস্যা কিন্তু আমরা দেখতে পাবো। স্কিনেও কিন্তু তাই, শরীরের ভেতরের অংশেও তাই হয়, বাইরের অংশেও কিন্তু তাই হয়। এই জন্য স্কিনকে ঠিক রাখতে গেলে প্রথম যেটা করতে হবে, স্কিনকে পরিষ্কার রাখতে হবে। স্কিনকে আমরা কিভাবে পরিষ্কার করি? যদি মুখের স্কিন হয় তাহলে আমরা ফেস ওয়াশ ইউজ করব, বডির স্কিন হলে আমরা কিন্তু সাবান ইউজ করব, বডি সাবান বা বডি ওয়াশ এই ধরনের কিছু ইউজ করব। কোনটা ইউজ করব এইটাও কিন্তু ডিপেন্ড করে যে ওয়েদার অনুযায়ী এবং আমার স্কিন টাইপটা কেমন। যদি দেখছি যে গরমকাল, তাহলে আমার কিন্তু নর্মাল একটা, যেটা যে কোনো স্কিন টাইপে চলে তেমন একটা ফেস ওয়াশ মুখের জন্য ইউজ করলে হবে। যদি দেখা যাচ্ছে আমার স্কিনে অ্যাকনির খুব সমস্যা আছে, ব্রণ, তাহলে স্কিনটা যাতে একটু ড্রাই থাকে, তেলের মুখ থেকে যে তেলটা হয় সেই তেলটা যাতে অতিরিক্ত না বেড়ে যায় সেটা আমার মাথায় রাখতে হবে। যদি দেখা যাচ্ছে যে আমার শীতকালে হচ্ছে, তাহলে শীতকালে এমনি স্কিনটা ড্রাই হতে হয় থাকে, তাহলে আমি এমন একটা ফেস ওয়াশ ইউজ করব যেটা কিন্তু আমার স্কিনটার মধ্যে ময়েশ্চারটা কমতে দেবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে শরীরের ক্ষেত্রেও বলবো যে সেই রকম কিন্তু আমি সাবান ইউজ করব বা বডি ওয়াশ ইউজ করব, যেটা আমার স্কিন টাইপ এবং কোন সিজনে ইউজ করছি তার উপরে নির্ভর করবে, মুখের মতো। দ্বিতীয়ত আমার দেখতে হবে যে আমি সেটাকে কিভাবে গার্ড করছি, মানে আমার যাতে স্কিনটার মধ্যে মানে ময়েশ্চারাইজার কমে না যায়, তার জন্য আমার কি করতে হবে, একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। দেখুন, প্রথম একটা সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার যেটা আমাদের আয়ুর্বেদায় বলা হয় যে নারকেল তেল। কি নারকেল তেল? দোকান থেকে কিনে আনা নারকেল তেল নয়, একেবারে বাড়িতে বানানো পিওর নারকেল তেল, যেটার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না। হয় সেটা আমাদের শরীরে মাখতে পারি, যেটা খুব ভালো ময়েশ্চারাইজারে কাজ করবে, অথবা কোনো ভালো কোম্পানির হার্বাল ময়েশ্চারাইজার আমার ইউজ করতে হবে। আমাদের এনবিপির যেটা লা এলিগেন্স ডিভিশন আছে, এই লা এলিগেন্সে কিন্তু আমাদের একেবারে হার্বাল প্রোডাক্ট আছে ময়েশ্চারাইজার, যেটা আপনি সারা মুখে সারা বডিতে কিন্তু ইউজ করতে পারবেন, কোনো রকম ক্ষতি হবে না আর কোনো তার সাইড এফেক্ট নেই। কমপ্লিট হার্বাল একটা প্রোডাক্ট, সেটা আপনার স্কিন টাইপের অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দেবো। যাদের বয়স্ক স্কিন তাদের একরকম হবে, যাদের অ্যাকনে স্কিন তাদের একরকম হবে, যাদের নর্মাল স্কিন তাদের জন্য একরকম। তো এইভাবে কিন্তু আপনি এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। তৃতীয় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার স্কিনের জন্য খাদ্য খাবার দুভাবে, একটা হচ্ছে বাইরে থেকে কিছু খাদ্য খাবার দিতে হয়, যেটা আমরা বিভিন্ন সিরাম বা ক্রিমের মাধ্যমে নাইট ক্রিম হিসাবে আমরা ইউজ করি, সেটাও আমাদের কাছে পাবেন। আরেকটা কি ভেতর থেকে কিভাবে করতে হবে, আপনি যে রেগুলার খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে বেশি পরিমাণে কিন্তু ফ্রুটস এবং শাকসবজি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন শাকসবজি খাবেন, কোনো বাজ করবেন না, যত রকম ভ্যারাইটি, যত কালারফুল দেখবেন তত কিন্তু আপনার স্কিনের জন্য ভালো হবে। আপনার খাবারের ডালিটা যখন যত কালারফুল, লাল হোক, সবুজ হোক, হলুদ হোক, এরকম যত রকম কালার বেশি অ্যাড করতে পারবেন তত কিন্তু আপনার উপকার বেশি হবে। আর শীতকালের জন্য আপনি ভিটামিন সি পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি কমলা লেবুতে পাবেন। গরমকালে আপনি বাতাবি লেবু পাচ্ছেন, মৌসম্বি পাচ্ছেন। আর যদি কারো পক্ষে সেটা ম্যানেজ করা না সম্ভব হয়, শুধু পাতি লেবু খেলেও কিন্তু আপনার ভিটামিন সি পাবেন। তাই মানে এই ভিটামিনের ব্যাপারটা মাথায় রাখার জন্য ভেজিটেবলস যত খুশি খাবেন, যত রকম পাবেন খাবেন, তার সাথে এই ফ্রুটস গুলো খাবেন, বিশেষ করে হচ্ছে ভিটামিন সি আলা ফ্রুটস গুলো।
এগুলো করুন, দেখবেন স্কিনে কিন্তু আপনার যে নিউট্রিশন দরকার স্কিনটাকে গ্লো রাখার জন্য, ড্রাই না হয়ে যায় তার জন্য, সবগুলো কিন্তু এতে পাবেন। আর যদি কারো ভেতরে ইন্টারনাল প্রবলেম থাকে, অনেকের ডায়াবেটিক হয়ে গেছে, ডায়াবেটিস আছে, সেখান থেকে স্কিনের প্রবলেম হতে পারে, ড্রাই হয়। থাইরয়েড যাদের আছে তাদেরও প্রবলেম হয়। যাদের দেখা যাচ্ছে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আছে তাদেরও হতে পারে। যাদের লিভারের প্রবলেম থাকলে সেখানেও স্কিনের উপরে সমস্যা হতে পারে। সব কিছুর জন্য কিন্তু আছি আমরা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এখানে একবার আসবেন, এসে আপনার প্রবলেমটা শেয়ার করবেন, তারপরে আমরা ডিসাইড করব কি মেডিসিন আপনাকে দিলে আপনার ভেতরের এই সমস্যাগুলোও ঠিক হয়ে যায়। একদম ডক্টর এস ভাদুরীর অনুষ্ঠান মানে কিন্তু এই ধরনের টিপস গুলো একটু বেশি পরিমাণে পাওয়ার অনুষ্ঠান। কি ধরনের যোগা আপনি করবেন বা আপনি কি ধরনের ডায়েট চার্টের সাথে থাকবেন নিজেকে সুন্দর রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, আজকে কিন্তু অনেকগুলো দিক কিন্তু আমরা আলোচনায় পেলাম। যেহেতু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, স্যারের কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে দীর্ঘদিন অস্থি ভালো রাখতে চাই স্যার, তাই অনেক পরিমাণে কি ক্যালসিয়ামের ওষুধ খাওয়া বা ক্যালসিয়ামের যে বড়িগুলো আমাদের ওষুধের দোকানে পাওয়া যায় সেগুলো খাওয়া ভালো নয়, যে তাতে আমার তো ক্যালসিয়ামের জন্য আমার অস্থিটা বেশ মজবুত থাকবে? দেখুন, এই যে ব্যাপারটা, কোনো কিছুই পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় ভালো না, এবং যেখানে কেমিক্যাল যুক্ত জিনিস সেগুলোর কিন্তু সাইড এফেক্ট অনেক বেশি থাকে। একটা জিনিস দেখবেন, যখন আমরা অনেক সময় বিটের জুস খেলাম, বিটের জুস খেলেই দেখবেন স্টুলটা কিন্তু রেডিশ হয়ে যায়, কারণ বিটটা হচ্ছে ন্যাচারাল। আপনি যদি কোনো গ্রিন কালারের কোনো ভেজিটেবলস এর জুস খান, দেখবেন আপনার স্টুলটা কিন্তু গ্রিনিশ হবে, কারণ হচ্ছে ওটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু আপনি যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সেটার কিন্তু আপনার স্টুলের কালারটা সেরকম হবে না। কারণটা হচ্ছে যেই জিনিসটা কেমিক্যাল হয় সেটা বডিতে অ্যাবজর্ব করে নেয়, ক্ষতি করে, আর যেটা ন্যাচারাল হয় সেটা যেটা এক্সেস হবে শরীরে সেটা কিন্তু শরীর বের করে দেয়। তো এই ক্যালসিয়ামের বড়ি যেটা হচ্ছে কেমিক্যাল থেকে তৈরি হচ্ছে, ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে, সেটা অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ভালো থেকে খারাপের দিকে চলে যাবে, যে আপনার ক্যালসিয়াম ডিপোজিট হয়ে, কোলেস্ট্রল, ক্যালসিয়াম এগুলো ডিপোজিট হয়ে গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন কিন্তু হতে পারে। প্রাকৃতিক ভাবে যদি আপনি করেন, আয়ুর্বেদিক মতে যদি করেন, সেখানে কিন্তু আপনার শরীরে যেটা এক্সেস হতে পারে সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে। তো এইভাবে কিন্তু কেন আমাদের আয়ুর্বেদিক ওষুধ বা আমাদের আয়ুর্বেদিক লাইফস্টাইল, ন্যাচারাল লাইফস্টাইল আপনাকে সুস্থ রাখবে, শুধু সিমটোমেটিক রিলিফ দেবে না এবং কোনো সাইড এফেক্ট করবে না। একদম। তাহলে অস্থির সমস্যায় যারা জর্জরিত, হঠাৎ কোমরে ব্যথা হয়তো আপনার রয়েছে, কোমরে বেল্ট পড়তে হচ্ছে, হাঁটুতে ব্যথা, হাঁটুতেও নিকাপ আপনাকে দিতে হচ্ছে, গোড়ালিতে অসহ্য যন্ত্রণা, মাটিতে পায়ে ফেলতে পারছেন না, বা রিমোটয়েড আর্থারাইটিস আপনার কিন্তু রয়েছে, হাতের এবং পায়ের আঙুল একেবারে বেঁকে গিয়েছে। প্রত্যেকদিন আমাদের চেম্বারে এরকম পেশেন্টদের আমরা দেখি এবং সত্যি খুব কষ্ট হয়, খারাপ লাগে। এছাড়া হতে পারে আপনার সোরাইটিক আর্থারাইটিস রয়েছে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিসিস রয়েছে। স্যার, এতগুলো যে অস্থির সমস্যার নাম রয়েছে এবং প্রত্যেকটি জটিল কঠিন সমস্যা, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিসিস যেমন ভয়ঙ্কর একটি রোগ, সবকিছুর আমরা ট্রিটমেন্ট পাচ্ছি তো এখানে? একেবারে। আমাদের দেখুন এখানে কঠিন থেকে কঠিন রোগের কিন্তু ট্রিটমেন্ট আপনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পেয়ে যাবেন। তার মধ্যে আপনি যেই নামগুলো বললেন এগুলো হচ্ছে আমাদের মানে হাড়ের যে সন্ধি, সেই জয়েন্টের মধ্যেই কিন্তু হয়। আর অ্যানকোলজিং স্পন্ডিলোসিস এর মতো মারাত্মক কিন্তু রোগ, বা রিউমেটয়েড আর্থারাইটিস এর মতো মারাত্মক রোগ, যেগুলো অনেক সময় শুনেছি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু বলে গেছেন এর কিন্তু কোনো সমাধান নেই, ম্যানেজমেন্ট আছে খালি। কিন্তু আমাদের এখানে এলে সেই ব্যক্তিরা অনেক সময় দেখা গেছে, আমরা যারা ওরকম কঠিন রোগ নিয়ে এসছে আমরা দেখতে পাই তারা ধীরে ধীরে কিন্তু সুস্থতার দিকে এগিয়ে গেছে, তারা ভালো আছে, তাদের ওষুধের উপর ডিপেন্ড করে সারা জীবন থাকতে হচ্ছে না। তাই দুটোর প্যাথি যেটা আছে, প্যাথি ওয়াইজ কিন্তু তার ট্রিটমেন্ট হয়। আমাদের আয়ুর্বেদ, যেই আয়ুর্বেদা, এই প্যাথির দ্বারা কিন্তু যারা সুস্থ হচ্ছে তারা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পাচ্ছে, ঘুরে ঘুরে কিন্তু প্রবলেমটা আসবে না, প্রোভাইডেড আপনি আমাদের কথা শুনে চলছেন এবং আমরা যে গাইডলাইন দিচ্ছি সেভাবে আপনি মেনটেন করছেন। একদম তাই। আপনি যখন হুইল চেয়ারে করে আমাদের চেম্বারে আসছেন তখন হয়তো ডানা গুজিয়ে আপনাকে ওড়ানোর স্বপ্ন আমরা দেখাবো না, তবে আপনি আপনার পায়ে দাঁড়িয়ে কোমরের উপর ভর দিয়ে যে নিজের কাজটা করতে পারবেন সেই বিশ্বাস কিন্তু আমাদের নিজেদের রয়েছে। তাই পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আজকে আমাদের বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে, সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে আপনাদের জন্য কিন্তু দরজা খোলা এনবিপি, যে কোনো সময় পৌঁছতেই পারেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।